আগেই হয়েছে। তো আমার অফিসে কোনোভাবেই ভেদ করার জায়গা নেই, যেহেতু টাইট একদম বন্ধ দরজা রয়েছে। সূর্যের কিরণে উদ্ভাসিত হয়েছে আমরা সারাদিন ধরে, শরীর মন দুটোই পুড়েছে। কিন্তু রাজনৈতিকভাবে যে গোধূলি বেলা সেটা শুরু হয়েছে, কারণ মহাভারতের যুদ্ধ ইতিমধ্যে শুরু। তাই আমি শুরুই করতে চাই মহাভারতের কয়েকটি লাইন দিয়ে। আর্যতীর্থের লেখা, তিনি বলছেন যে অবশেষে ছুটি হলো তার টানা 18 দিন পরে। যুদ্ধ করেনি বটে, কিন্তু ছিলেন পুরো যুদ্ধের ভেতরে। সৌজন্যে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, এ রক্তক্ষয়ী যুদ্ধ দেখার স্বাদ হয়েছিল মনে। আজও বোঝেনি সঞ্জয়, যুদ্ধে নিহত তার 100 নয় আত্মীয় পরিজন সব। আমার সঙ্গে রয়েছেন অরিন্দম মল্লিক, সিপিআইএম নেতা, আপনাকে স্বাগত অভিনন্দন। গৌরীশঙ্কর ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের নেতা, বহু পুরনো মানুষ, আপনাকে স্বাগত অভিনন্দন। শান্তরূপ দে, পূর্ব বর্ধমান জেলার বিজেপির মুখপাত্র, একদম তরুণ। যে মহাভারতের যে যুদ্ধে যে মহারণ শুরু হয়েছে সেটা আমরাই প্রথমে আপনাকে দিয়ে আসছি। সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে এবং আমরা যারা দাঁড়িয়ে আছি, আমার অফিস যেহেতু বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যেই পড়ে, এক হচ্ছে কঠিন কঠোর জায়গায় দাঁড়িয়ে বামপন্থীরা লড়াই করছে। কিন্তু বামপন্থীরা বলছে যে আমরা পথে আছি, ঘাটে আছি, রাস্তায় আছি, ময়দানে আছি, পাঁচমাথা মোড়ে আছি, কৃষকের সঙ্গে রয়েছি। আদৌ কি মনে হয় যে যে বাইনারি যেভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি রয়েছে, সেখানে আপনারা কলকে পাবেন? কলকের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে মানুষের যে সমর্থন, এই সমর্থনের জায়গা আমরা ক্রমশ হচ্ছে তাতে অগ্রগতি আমাদের ঘটছে। এবং যদি আপনি গত বছরখানেক ধরে দেখেন, বিশেষ করে গত বিধানসভার পরবর্তীকালে যে দুটো উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচন এবং গত পঞ্চায়েত নির্বাচন, এই তিনটে ক্ষেত্রেই একটা উল্লেখযোগ্য মাত্রায় আমরা পৌঁছেছি। বালিগঞ্জ উপনির্বাচনে বাস্তবিক পক্ষে বিজেপির জামানত জব্দ হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের জেলাতে প্রায় 24% ভোট হয়েছে বামপন্থীদের পক্ষে, এবং এখানেও আমরা দ্বিতীয় পজিশনে আছি। এবং এই ভোট লুট এবং গণনা কেন্দ্রে ভয়ঙ্কর লুট, এই দুটোর পরেও 24% ভোট পূর্ব বর্ধমান জেলায় বামপন্থীদের আছে। আসলে আমরা কতগুলো কথা এখানে বলতে চাইছি এই নির্বাচনকে সামনে রেখে, যেটা হচ্ছে মানুষের জীবন জীবিকার যে প্রশ্ন, সেই প্রশ্নকে আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাইছি। আর বাইনারির কথা বলে যারা এইটাকে গোলাতে চাইছেন, ধর্মে ধর্মে সংঘাত, এর প্রার্থী ওর দলে চলে যাচ্ছে, আজকের বিজেপি কালকে তৃণমূল, কালকে তৃণমূল তারপরের দিনের বিজেপি, 6 জন তৃণমূলের নেতা বিজেপির ক্যান্ডিডেট, 5 জন বিজেপির নেতা তৃণমূলের ক্যান্ডিডেট, এইটা করে যারা লড়াইটাকে বাইনারিতে পরিণত করতে চাইছেন, আমাদের ধারণা হচ্ছে যে আমাদের সামগ্রিক প্রচারের মধ্যে দিয়ে এই বাইনারিকে আমরা আঘাত করেছি, এবং তার ফল আমরা গত কয়েকটা নির্বাচনের মধ্যে আমরা পেয়েছি। এটা আমাদের অভিজ্ঞতা যা বলছে। বালিগঞ্জ উপনির্বাচনে বামপন্থীরা লড়াই ছিল, শুনলেন। আর পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের মোকাবিলা আপনাদের বিরুদ্ধে করেছে বাম নেতা অরিন্দম মল্লিকের বক্তব্য। সামগ্রিকভাবে এই মুহূর্তে যা পরিস্থিতি, কীর্তি আজাদ তার কে নিয়ে বিতর্ক, তিনি ভূমিপুত্র নন। তিনি দারভাঙ্গা বিজেপির মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন 2 বার, পরে দলবদল করে তিনি কংগ্রেসে যান, তারপর তিনি গোলমার্কেট থেকে দিল্লি থেকে তিনি এমএলএ হন। তার বাবা ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই যে ভূমিপুত্র না হওয়ার যে তকমা, আর আপনাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে বামেদেরকে এবং বিজেপিকে আপনারা ভোট করতে দেননি, ভোট লুট করেছেন, এবং তা সত্ত্বেও আপনাদের বিরুদ্ধে আর্থিক অভিযোগের একটার পর একটা কিন্তু মামলা আদালতে ইতিমধ্যে চলছে। গৌরীদা, প্র্যাকটিক্যাল এটাই যে মানুষ কিন্তু এই প্রশ্নগুলো করছে। দেখুন, এই প্রশ্নটা তো স্বাভাবিকই। আজকে 1971 সাল টু 77 সাল, আমি একটু পিছন দিকেই যাচ্ছি, একরকম। 77 থেকে 11 সাল একরকম গেল, আবার আজ 11 থেকে 24 পর্যন্ত একটু রকম চলছে। আপনি তাকিয়ে দেখুন, আমরা প্রথম দিকে দেখেছি বামপন্থীদের, আমার খুব ভালো লাগলো। এই জন্য কেন ভালো লাগলো? কেন, কী জন্য? ও দেখতে সুন্দর বলে? দেখতে সুন্দর বলে ব্যাপারটা নয়, না, ওদের বিচারধারাটা খুব ভালো। কোনটা কোনটা কথা বলার কথা আমি যেটা বলতে চাইছি অন্যদিকে নিয়ে যাবেন না। আমি একদম নিয়ে যাচ্ছি না আপনাকে, আমি মূল স্রোতে, মূল ভাবধারায়, মূল স্রোতে নিয়ে যাচ্ছি। আমি সাংবাদিকতাটা জানি, আপনি নেতৃত্ব, আপনিও জানেন যে কীভাবে সাংবাদিককে মোকাবিলা করতে। আপনি বলুন। 77 সালের 72 সালের পরে আপনি 72-এ যাবেন না, আপনি 72-এ যাবেন না। কেন বলছি গৌরীদা, আপনি 72-এ, আমার জন্ম হয়নি 72-এ যাবেন না। আপনি 24-এ আসুন, আর 23-এ পঞ্চায়েতে আসুন। আমাকে সামান্য বলতে হবে, না বলে তো ব্যাপারটা আসবে না। সেই সময়টা আমরা দেখতাম
এই বামপন্থীদের কিছু বড় বড় নেতা যারা পরবর্তী ক্ষেত্রে বড় নেতা হয়েছিল, তারা গুপ্তভাবে বৈঠক করতো। ভূষখালীতে তখন তো হেরিকেন, তখন তো লাইট এত ছিল না, আমি নিজে অভিজ্ঞতায় বলছি, আমি ভূষখালীতে লিখতো, মাঝে মাঝে তারা বসতো। আমি সব বুঝলাম, আমি গড়িদা আমি আমার প্রশ্নে আসবেন। আমি ভূমিপুত্রের কথা বলতে চেয়েছি, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছেলের কথা বলতে চাইছি, তিনি বিজেপি থেকে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস। আপনাদের কি সত্যি প্রার্থী ছিল না, তাকেই আনতে হলো? ব্যাপারটা আমারটা অন্যদিকে ঘুরে গেল। এখন আপনি 72-এর কাহিনী, 72-এর আপনি 16 মুভি শোনালে তো হবে না, বাস্তবে বলুন। না চাইছি, আমি তার প্রত্যুত্তর তো দিতে চাইছিলাম, কিন্তু অন্যরকম হয়ে গেল। কিন্তু সামান্য দিয়ে আমি এটা বলতে চাইছি, তখন এদের প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা আমাদেরও ছিল। আর আপনি নিয়ে যাচ্ছেন, আপনি বাস্তবটা বলুন, এই জায়গাটা বলুন। বাস্তবটাই বলছি, ৭৭ সালের পরে সেই ভূমিটা ভেঙে গেছিল। এত রক্তক্ষয়, এত সন্ত্রাস, এত খুন, তারপরে ভোটটা কীভাবে হতো সেটাও বলছি। প্রতিটি বুথে কিন্তু আমি বসতাম সেই সময়টাতে, সেই বুথটা তো প্রতিটি ভোটার লিস্টে 200-300 করে জাল ভোট থাকতো, ফলস ভোট থাকতো, আমরা দিয়েও কিন্তু সেখানে করতে পারিনি। কারণটা কি? আমরা প্রতিরোধ করতে পারিনি। আজকে ওনারা যেটা বলছেন যে আমরা পৌরসভা নির্বাচন করতে পারিনি, পঞ্চায়েত নির্বাচন করতে পারি, তার মানে সেই একই জিনিস আমাদেরও ছিল। কারণটা কি? জনবল সেই সময়টা এদের আমাদের সব ফরে ছিল না দেখে আমরা এদেরকে রুখতে পারিনি, আবার এদের জনসংখ্যার কারণ দেখে এরা রুখতে পারেনি। ব্যাপারটা দেখি। আর আপনি ভূমিপুত্রটা ভূমিপুত্র নিশ্চয়ই, আমি আমাদের জন্ম, আপনি ভূমিপুত্র মানে কীর্তি আজাদ কি শুনুন, ভারতবর্ষ, এটা ভারতবর্ষে যে কোনো জায়গাতে সে দাঁড়াতে পারে। আপনি যেটা বলছেন সেই আবদারটা কিন্তু আমাদের দীর্ঘদিনের আবদার, আমাদের এটাও। আমি বলতে কাউকে ভয় পাই না। ব্যাপারটা হচ্ছে এইটাই। আপনি খুব স্টেট ব্যাটে খেলেন জানি আমি। খেলি আমি। দিলীপ ঘোষ এখানকার নয়, দিলীপ ঘোষ তো কি বলে মেদিনীপুরের। তার প্রশ্ন আমি শান্তনুর কাছে নেবো। মেদিনীপুরে তিনি আছেন, তিনি বাংলার রাজনীতি করেছেন। আপনি আমায় বলুন 23-এ পঞ্চায়েতের সন্ত্রাস হয়েছে কিনা, আপনি আমায় বলুন যে বালিগঞ্জে উপনির্বাচনে বাবেরা সেকেন্ড পজিশন ছিল কিনা, আপনি আমায় বলুন শহরে পরিস্থিতি পরিবেশ যে কটা 7টি বিধানসভাতে আছেন সেখানে আপনারা লড়াই আছেন কিনা। কারণ আপনারা বলছে আমরা বুঝে নেবো, এবার আমরা মানে 42 আপনার নেত্রী বলছে, আদৌ কি বুঝে নিতে পারবেন? আমার প্রশ্ন জায়গাটাতে আপনি একদিকে ঘুরে গেলে চাকরি, আমাকে তো সাবজেক্ট দিতে হবে, আমি তো সাবজেক্টে আসছি তো। হ্যাঁ বলুন, আপনি যদি পরপর ঘুরিয়ে নেন তাহলে ব্যাপারটা আপনি বলুন না, আপনি বলুন। আমি যেটা বলতে চাইছি, শুনুন, সাংগঠনিক দিক থেকে বামপন্থীরা যেভাবে চলে আমরা চলি তার অন্যভাবে। আবার RSS একটা দিকে চলে তো আমরা আরেকভাবে চলি। তো ওদের সংগঠনের সাথে আমাদের সংগঠনের ফার ডিফারেন্স, এটা তো মানবেন ডিফারেন্স। প্রতিটি ওয়ার্ডে যে কর্মসূচিগুলো নেওয়া, যেভাবে কাজ করা, সেটা সঠিক পদ্ধতি হচ্ছে কিনা। কারণ আমাদের শহরের যে সভাপতি আছে বা MLA আছে, তিনি সব সবিস্তারে বলতে পারবেন, আমি কিন্তু অতটা বলতে পারবো না। তাও একটা বলতে চাইছি, আমি একটু শান্তরূপের কাছে আসি, তারপর আপনার কাছে আসবো। কারণ আমি শান্তরূপকে না, আমি প্রত্যেকে এসি হবে আপনি যেটু। আজও বোঝেনি সঞ্জয়, যুদ্ধে নিহত তার 100 নয়, আত্মীয় পরিজন সব। এটা বিখ্যাত কবিতা, বিখ্যাত লাইন। উনি 72-এ যাচ্ছিলেন, আমি বলছিলাম যে 2023-এ থাকুন, 24-এ থাকুন। দিলীপ ঘোষ ভূমিপুত্র নন, কীর্তি আজাদ ভূমিপুত্র নন। আপনারা এই জমিতে দাঁড়িয়ে আগেরবার জিতেছিলেন, আবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনারা তৃণমূলের একটা অংশ ভোট এবং যে বামেদের একটা অংশ ভোটে আপনারা জিতেছিলেন, সেটা কোনো কারণে হয়তো ম্যানেজেবল হয়েছে, জানি না সেটা কি। আমায় বলুন, গ্যাসের দাম বেড়েছে, কিছুটা কমেছে হয়তো, পেট্রোল ডিজেলের দাম কমা হতো উদ্যমুখী, কৃষকের মান, কৃষকের মর্যাদা, কৃষকের খেটে খাওয়ার ক্ষেত্রে ডিজেল পেট্রোলের দাম খুব গুরুত্বপূর্ণ, যা কিন্তু এখনও কিন্তু ঊর্ধ্বসীমায় ঘুরপাক খাচ্ছে। দিলীপ ঘোষ প্রার্থী, এগুলো ফেস করতে হবে। দুর্গাপুরে কলকারখানা বন্ধ এবং এই গোটা পরিস্থিতি যেভাবে তৈরি হচ্ছে, আদৌ কি সত্যি সহজ হবে বামপন্থীদের সঙ্গে তৃণমূলের সঙ্গে লড়াই করতে? অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে। সময় দিতে হবে, অনেক কটা প্রশ্ন। প্রথমত আমি প্রার্থীকে নিয়ে বলি। আচ্ছা, একটা আমি ছোট্ট কথা বলি। শ্রী রামচন্দ্র যখন 14 বছর বনবাসে গেছিলেন, তার মানে তার বোনটা ঘর হয়ে গেছিলো আর তার রাজ্যটা কি ছিল না? আমরা সকলেই জানি দিলীপ ঘোষ কিন্তু ওরকম তার কোনো সংসার ধর্মক্রম পালন করেননি। গোটা ভারতবর্ষ ব্যাপী উনি ঘুরেছেন, উনি এরকম একটা সন্ন্যাসী জীবন পালন করেছেন, আজও করেন সেটা। এবং একটা কালীন উনি পশ্চিমবঙ্গের সভাপতি ছিলেন, গোটা পশ্চিমবঙ্গে জানি আমি জানি সেটা। সুতরাং আমরা সেই শর্তে বলতে পারি, আপনি যখন একটা বাড়ি করেন, প্রত্যেকটা রুম যেমন আপনার ঘরে পরিণত হয়, পশ্চিমবঙ্গের সভাপতি যখন তিনি ছিলেন, তার মানে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা কেন্দ্র তার নিজের কেন্দ্রে পরিণত। সুতরাং এই সূত্রে দিলীপ ঘোষ 100%, 1000% ভূমিপুত্র। এটা হচ্ছে প্রথম জবাব। দ্বিতীয় জবাব হচ্ছে,
এই যে আপনি এত কলকারখানা নিয়ে যে উত্তরটা প্রশ্নটা কোনো করিনি আপনাকে, আমি করবো, প্রশ্ন করবো, অনেক প্রশ্ন করবো। হ্যাঁ, বললেন যে কথাটা, তাহলে আমি দুর্গাপুর নিয়ে একটা আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দিই। দিন। সেন্ট্রাল থেকে 32,000 crore অ্যালটেড হয়ে আছে ডিএসপি স্টিল প্ল্যান্টকে কেন্দ্র করে, এবং বেশ কিছু জমি কেনার প্রকল্প আরও এক্সপ্যান্ড করার জন্য, যেটা লাস্ট 4 বছর ধরে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট ওটাকে আটকে রেখেছে। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। 32,000 কোটি টাকা। 32,000 কোটি টাকা, আপনি খবর নিন। আমি অন ক্যামেরা আপনাকে বিজেপির প্রতিনিধি মুখপাত্র হিসেবে আপনাকে ইনফরমেশনটা দিচ্ছি। আর আপনার আরেকটা কি প্রশ্ন ছিল একবার বলুন মাঝখানে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, যা আচ্ছা, এই গ্যাস পেট্রোলের দামটা নিয়ে, আচ্ছা আমি রিসেন্টলি আপনাকে বলছি, আপনি জানেন বাই প্রফেশন একজন ডাক্তার হওয়ার জন্য আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। আপনি যে কোনো স্টেট চলে যান, মেট্রোপলিটন স্টেটগুলো বাদ দিয়ে সমস্ত জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে থেকে তেলের দাম কম, সমস্ত জায়গায়। কারণ আমাদের এক্সেসিভ সেস বসানো হয় পশ্চিমবঙ্গের ওপর। আচ্ছা ছেড়ে দিন, এই এত তেল নিয়ে লাফাচ্ছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। আচ্ছা বলুন তো, গোটা ভারতবর্ষের সব থেকে বেশি কারেন্টের ইউনিট 7 টাকা 4 পয়সা মিনিমাম, যেখানে একটা স্ল্যাব ওয়াইজ ভাগ করা থাকে, সেটা কি করে পশ্চিমবঙ্গে হয়? যেখানে আমরা ক্রম উন্নতির দিকে এগোচ্ছি এবং বায়োফুয়েল মানে বর্জন করে আমরা ইলেকট্রিসিটির দিকে এগোচ্ছি, গোটা ইলেকট্রিফাইড গাড়ি হচ্ছে, সমস্ত ইলেকট্রিসিটির দিকে এগোচ্ছি, সেখানে ইলেকট্রিক ইউনিট স্টার্টিং হচ্ছে 7 টাকা 4 পয়সা। আর তার থেকে বড় কথা, মিটার রেট, WBCL এবং কলকাতা কর্পোরেশনের যে মিটারের রেট। আমি আসবো ইলেকট্রাল বন্ড নিয়েও আসবো আমি আপনার কাছে। আমি আসছি অরিন্দমদার কাছে, আমি আসবো আপনার কাছে। 32,000 কোটি টাকার প্যাকেজ কেন্দ্রীয় সরকার দিয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে এক্সপ্যানশন বা রিজুভিনেশন করার ক্ষেত্রে। আপনি কি জানেন? না, আমি জানি না। আমি যেটা বলে শুরু করতে চাইছি যে আপনি যেটা বলে শুরু করেছেন, আজও বোঝেনি সঞ্জয়, আমি বলি আজও বোঝেনি গৌরীবাবুরা যে নির্বাচনে পরাজয় নিশ্চয়। ঠিক আছে, আমি এটা বলে শুরু করছি। তৃণমূল এবং বিজেপি আমার ধারণা এই নির্বাচনে তারা মানুষের থেকে প্রত্যাখ্যাত হবে এই কারণেই, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। পেট্রোল 106 টাকা, অন্য রাজ্য কিছু জিএসটি কমিয়েছে, নিজের যে জিএসটিটা কমিয়েছে, আমাদের রাজ্যে কিছু কমাতে পারতো, কমাচ্ছে না। আমরা বলছি দুটো সরকারই সাধারণ মানুষের জীবন জীবিকাকে ধ্বংস করবার জন্য কাজ করছে। এর ঘটনা, তেলের দাম যেমন বাড়ছে, কেরোসিন গরিব মানুষ ব্যবহার করে, কেন আজকে কেরোসিনের দাম ডিজেলের সাথে পাল্লা দেবে? 90 থেকে 100 টাকার মধ্যে কেরোসিনের লিটার দৌড়াদৌড়ি করছে, যেখানে 15 টাকা 18 টাকায় আজ থেকে 10 বছর আগে আমরা কেরোসিন পেয়েছি। গ্যাসের দাম 1000 টাকা ছাড়িয়ে গেল, চাল 52 টাকা, 50 টাকা একটু ভালো চাল 50-52 টাকা কেজি। গরিব মানুষের পেটে লাথি মেরে এই কাজ চলছে। ইলেকট্রিকের দাম বেড়েছে, শান্তনুবাবু বলেছেন, সঠিকভাবেই বলেছেন, সম্পূর্ণ রাজ্য সরকারের দায়। কিন্তু এটা তো ভুলে গেলে চলবে না যে ইলেকট্রাল বন্ড যা হচ্ছে, যে বাজপেয়ীর আমলে শুরু হয়েছিল, মোদির আমলে শুরু হয়েছে, সেই মোদি সরকারের এই ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে রিলায়েন্স আমাদের এখানে যারা সিএসসির যারা গোয়েঙ্কা কোম্পানি, তারা হচ্ছে মমতা ব্যানার্জিকে 450 কোটি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আমরা ভুলে যাবো নাকি? ডিয়ার লটারি, হ্যাঁ, ডিয়ার লটারি আছে। ইলেকট্রাল বন্ড নিয়ে যেহেতু আপনি পরে আলোচনা করবেন, আমি ভেবেছিলাম ওটা পরে বলবো। ডিয়ার লটারি, তার তো বোধহয় 50-100টা প্রাইজ, ফার্স্ট প্রাইজ শুধু রাজ্যের শাসক দল পেয়ে গেল। তারপরে আবার শুনছি ডিয়ার লটারি তারা হচ্ছে যে ওই ফিউচার কি কোম্পানি, তারা নাকি কয়েকশো কোটি টাকার রাজ্য সরকারের তহবিলে দিয়েছে, ওই ইলেকট্রাল বন্ডে রাজ্য যে শাসক দল তাদের তহবিলে দিয়েছে, কেন্দ্রের শাসক দলের তহবিলে মানে দিয়েছে। অ্যাকচুয়ালি SBI যে রিপোর্ট, তাতে 6,000 কোটি টাকার উপরে হচ্ছে বিজেপি প্রথম, আর 1,609 কোটি টাকা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে সঞ্জীব গোয়েঙ্কা হচ্ছে প্রথম 450 কোটি টাকা, আর ডিয়ার লটারি হচ্ছে সেকেন্ড আছে, তাই তো? আপনি কথা বলতে চাইছেন। আচ্ছা, আপনি 32,000 কোটি টাকার কথা বলছেন শান্তরূপ, আসুন শান্তরূপের কাছে। 32,000 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে এক্সপ্যানশন, রিজুভিনেশন, মডার্নাইজেশন করার ক্ষেত্রে। আর আপনার সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কার্যত আটকে দিচ্ছে, করতে দিচ্ছে না। বাজি কথা এগুলো বাড়ানোর গল্প। এখন ভোটের সময় এই ধরনের অনেক কথা আসবে, আমরা এগুলোকে পাত্তা দিই না। আসল ব্যাপার শুনুন, যে বিজেপির MP MLA-রা আমরা যখন উন্নয়ন খাতে দরবার করতে দিল্লিতে যাই, বা দিল্লি থেকে আমরা কিছু একটা নিয়ে আসার চেষ্টা করি, তখন সর্বত্র বাধা সৃষ্টি করে এরা। তো এরা আবার উন্নয়নমূলক কাজের কথা বলে। আমরা দেখতাম যে এই শান্তরূপ বাবু যে কথা বলছেন সেটা ঠিক বলছেন না, বলছেন আপনি। শুনুন, এই MLA MP-রা আমাদের দেখেছি আমরা, গণিখান চৌধুরী ঘোষে কিন্তু বামফ্রন্টের বিপক্ষে ছিলেন, তিনি কিন্তু প্রভূত উন্নতি করেছিলেন, অনেক রেলের ব্যাপার থেকে শুরু করে অনেক কিছু করেছিলেন। আমরা দেখতাম এখানে, যেখানে তো বিজেপির মন্ত্রী আছেন, তারা পশ্চিমবাংলা কিছু কাজ করতো। আচ্ছা গরিদা, আপনি খুব প্র্যাকটিক্যাল মানুষ, আমি ধরে নিচ্ছি 32,000 কোটি টাকার সংবাদ অরিন্দমও পাইনি, আপনিও পাননি, শান্তরূপ পেয়েছে। আমাকে বলুন, আপনি পশ্চিমবঙ্গের মান উন্নয়নের ক্ষেত্রে একটা অন্য সাবজেক্টে আসি,
আর্থিক বিকাশের প্রগতির ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, অন্যান্য প্রকল্প সত্যি কি ঠিকঠাক, মানে এটা দিয়ে কি পশ্চিমবঙ্গের প্যারামিটারকে ভাগ করা হবে, নাকি পশ্চিমবঙ্গের মাঝারি বৃহৎ শিল্প তৈরি হবে, যাতে কলকারখানা গড়ে উঠতে পারে, যাতে শিল্পের বিকাশ এবং কিছু ছেলেমেয়েরা চাকরি পেতে পারে? কোনটা ইম্পর্টেন্ট, লক্ষ্মীর ভাণ্ডার না শিল্প না কৃষিভিত্তিক শিল্প? শুনুন, আপনি যেটা বলেছেন এটা ঠিকই বলেছেন, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, কিন্তু যে পটভূমিকায় আজকে দেশ চলছে, প্রায় 70% দারিদ্র্যসীমার নিচে, তাদের মুখে ভাত দেওয়া বা তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য এই যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো কিন্তু বিশাল ফ্যাক্ট, এবং এইগুলোই কিন্তু কাজ করেছে। কারণ এগুলো তো ভোট প্রচারের জন্য হয়েছে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি লক্ষ্মীর ভাণ্ডার শুরু করেছেন, তার রিফ্লেকশন হয়েছে। আমি বলছি পশ্চিমবঙ্গের অগ্রগতির ক্ষেত্রে এই বিষয়গুলো সত্যি কি পরিপন্থী, আমার প্রশ্নের এই জায়গাতে। আপনি যেটা বলছেন ভোটের জন্য হতে পারে, আমি অভিযোগ করছি, কিন্তু এই যে প্রকল্পগুলো দীর্ঘ 76 বছর স্বাধীনতার পর থেকে কেউ করেনি, কিন্তু না করার জন্য সাধারণ পাবলিক দিনের পর দিন মার খাচ্ছিল। কে ভেবেছিল যে মহিলাদের শিক্ষার জন্য এই যে কন্যাশ্রী, তারপরে রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তো অনেক দুর্নীতির অভিযোগ আসছে। বড় দুর্নীতি যেটা বলছেন, সেই দুর্নীতিটা কারা করছে, সে ডাক্তার এখন থেকে করতে পারে, তার সেইখানে স্টেপ নেওয়া হয়েছে। কিন্তু এগুলো আপনি একবার বলে দিন দেখেন, এইগুলো কি এগুলো কিন্তু নির্বাচন ইস্যু, যে কথা বামপন্থী বলছেন, তাদের বাড়ির সবাই নিয়ে যারা ইস্যু করছে, তাদের বাড়ির সবাই সুযোগ ভোগ করছে। আপনি কি বলবেন আপনি? আর ওই মানে বামেরাও পাচ্ছে, বিজেপিরাও পাচ্ছে বলছে, তাই তো? দিলীপ ঘোষের বাড়ির লোক কন্যাশ্রী দিয়েছে, আমি বলে দেবো। দিলীপ বাবুর বাড়ির লোকেরা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, আর 32,000 কোটি টাকার হিসেব ওনারা অরিন্দম বাবুর কাছে নেই, বামের কাছে নেই, তৃণমূল কংগ্রেসের কাছে নেই, তাই ওনারা টাকা আটকাননি। ওনারা টাকা খরচা করেছে লক্ষ্মীর ভাণ্ডার অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে, যেটা দরকার ছিল বলছে। শিক্ষণে তাপবিদ্যুৎ কেন্দ্র, যদি এটা ওনাদের ইস্যু, অবশ্যই ওনাদের ইস্যু, ওটা আসবোই, সাবজেক্ট আসবো আমি। সত্যি কি 32,000 কোটি টাকা আছে, হিসেব দেখাতে পারবেন আপনি? প্যাকেজ এসছে 100%। আমি মানে আমাকে তো পরিসংখ্যানটা দেখান দুর্গাপুরের, আপনি ওনাদের উদ্দেশ্যে দেখান। আমার ব্যক্তিগত বেতন, আপনি যখন আমাদের যে কেন্দ্রীয় লিস্ট যেটা থাকে, আপনি অনলাইন, এটা আপনি প্রত্যেকে সার্চ করে পাবেন। আর আমি প্রথমত একটা এই পেট্রোল নিয়ে বারবার পেট্রোল করে একটা জিনিস আমি, আচ্ছা, যখন পেট্রোলের দাবি, মানে পেট্রোলের জিএসটি যে দাবিটা আনা হলো, যেটা করলে এক নাগারে একদম আন্ডার 50-তে পেট্রোলের দাম চলে আসার কথা, দুর্ভাগ্য আমাদের বাম ভাই থেকে শুরু করে তৃণমূলে সবাই পেট্রোলের দাম নিয়ে বড় মর্মাহত বাংলার মানুষের জন্য। বিজেপির প্রত্যেকটা এমএলএ এমপি এটার ফরে ভোট দিল, পেট্রোলে জিএসটি আনা তো উচিত। দুর্ভাগ্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাম ভাইরা প্রত্যেকে বিরোধিতা করলো। তখন এইটা আমাদের কষ্ট, যে যারা পেট্রোলের জন্য মানুষের জন্য এত কাঁদছে, অথচ যে আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে শুরু করে পার্লামেন্ট অ্যান্ড বডি, যেটাতে একটা সিস্টেমের উপরে দাঁড়িয়ে থাকে, সেখানে কিন্তু কেউ জিএসটি আনার ক্ষেত্রে ভোটটা দিল না, এটা দুর্ভাগ্য। দ্বিতীয়ত, এইমাত্র কথা বলে যে বিভিন্ন প্রকল্প, এইটা আমাদের এইটা খুব, আমার সত্যি বলতে খুব কটু লাগে, রাজনীতিটা খুব নিম্ন পর্যায়ে লাগে। আচ্ছা, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, যখন গভর্নমেন্টের প্রশ্ন আসে, সেটা কিন্তু কোনো দলের, আমাকে শান্তরূপ বলুন, কিসের ভিত্তিতে, কিসের ইস্যুতে এবারে 2024-এ বর্ধমান দুর্গাপুর লোকসভা বলছি, বাকি বলছি না, সারা ভারতবর্ষ বলছি না, কিসের ইস্যুতে, কিসের ভিত্তিতে, কিসের বাস্তবতাতে বিজেপি এবার ভোটটা চাইছে? আপনার মনে হয় এরপরও আমাদের ইস্যু ভিত্তির অভাব আছে? আমি আপনাকে ইস্যু দিতে পারি। গোটা বর্ধমান তথা পশ্চিমবঙ্গের ইস্যু একটা করে বলতে হবে, সেটা হচ্ছে যে দুর্নীতি। অনেক বড় হয়ে যাবে, আপনি কনসাইজ করুন। বর্ধমান ইস্যু বলছি, প্রথম হচ্ছে একটা ভয়াবহ দুর্নীতি, চারিদিকে রাস্তাঘাট, জলা জমি সমস্ত বুঝিয়ে, একদম গোটা নদী বুঝিয়ে বাড়ি করে দিচ্ছে। এটা প্রথম, আপনার প্রতিবেদন কেন, আরও অন্য সংবাদ মাধ্যম তথা আপনার প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি। দ্বিতীয়ত, প্রত্যেকটা স্থানে দুর্নীতি। আমি আপনাকে লাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, যে আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে যে হোর্ডিংগুলো লাগানো হয় লাস্ট 4 বছর, সেটা কোনো হিসেব নেই, মানে কোটি টাকার মামলা এটা। দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে বর্ধমান একটা হিউজ দুর্নীতি, এবং ইনক্লুডিং বর্ধমান হসপিটালের ক্ষেত্রেও একটা দুর্নীতি আছে। যদি বর্ধমান দুর্গাপুর লোকসভাকে, মানে দুটো মিলে, বর্ধমান দুর্গাপুর মানে শুধু বর্ধমান, আমি কি আপনাকে গোলাচ্ছি? একদমই নয়। বর্ধমান দুর্গাপুরের যখন লোকসভা কেন্দ্র হচ্ছে, দুর্গাপুরে একের পর এক দুর্নীতি, এবং দুর্গাপুরের প্রচুর মানে সেন্ট্রাল প্রজেক্ট অ্যালটেড হচ্ছে, অথচ সেটা পাস করতে হচ্ছে না। আমি দুর্নীতি আরেকটা বলে দিই, আমাদের এখনই বলতে পারেন যে আমাদের মাননীয় এমপি তো আগে ছিলেন, আমি আপনাকে লিস্ট ধরে বলতে পারি, যেহেতু এমপি ল্যাডের কাজ আমি নিজে হাতে করেছি, প্রচুর প্রজেক্ট আমি দেখিয়ে দেবো, টাকা স্যাংশন কাজ কিভাবে ডিএম
বিডিওরা আটকে রেখেছে, বলছে আমাদের ম্যান পাওয়ার নেই, আমাদের করার ইয়ে নেই, এই ফল্ট সেই ফল্ট, আমাদের টেন্ডার হচ্ছে না, এই করে মোর দ্যান 132 প্রজেক্ট যেটা আজ অব্দি করতে দিল না। সেটা রাস্তার ল্যাম্প থেকে শুরু করে শ্মশানঘাট সংস্কার থেকে শুরু করে সমস্ত কিছু আছে এরকম। দুর্নীতির পাঁচালীর ইতিহাস আমার কাছে শান্তনুবাবু আছে, আপনি খুব ভালো করে জানেন আমাকে, সেটা গরিদাও জানে, অরিন্দমবাবু জানে। বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির কথা তো আমি নতুন করে না, রোজ বলবো অন্তত। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে কনফিডেন্ট আপনারা যে তৃণমূল কংগ্রেস বিজেপি আবার চাপে রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে বর্ধমান শহর যে অভিযোগটা শান্তরূপ করছে, সেই অভিযোগটা আমি করতে পারি না, আমি খবরটা করতে পারি যে বিভিন্ন শহরে, বর্ধমান শহরে অবৈধ নির্মাণ, প্রমোটিং রাজ, পুকুর ভরাট এবং হচ্ছে যে দোতলা আছে, তিনতলা, পাঁচতলা, ছাদতলা, মানে আকাশকে ছুঁয়ে যেতে পারে। এই শহর কি ভেবেছিলেন যে শহর রাজার শহর, ঐতিহাসিক শহর, এখানে বেহুলা নদী কার্যত ভরাট হয়ে গেল, বিভিন্ন পুকুর ভরাট হয়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস মানুষ নিতে পারছে না, এই অভিযোগ শাসকের বিরুদ্ধে আছে। আমি বলছি 1 মিনিট যদি দুটো কথা বলতে দেন আমাকে। একটা হচ্ছে যে শান্তনুবাবু জিএসটি নিয়ে কি বললেন আমি জানি না, কোন সভাতে বামের, আমরা বরাবর পেট্রোল এবং ডিজেল থেকে, এই পেট্রোল ডিজেল পেট্রোপণ্যে জিএসটি চালুর আমরা পক্ষে, সংসদের পক্ষে, সংসদের বাইরেও আমরা পক্ষে। আমি জানি না উনি কোথা থেকে তথ্য দিলেন না, ভোট কে বলেছে আপনি আপনি তো বার করুন, দিন আমাকে বার করে দিন। আরে আপনি তো মুখে বললে হবে না, আপনি একটা চ্যানেলে বলতেছেন লোকসভার অভ্যন্তরে, আরে আপনাকে দিতে হবে। কি বলছেন আপনি? আমাদের তামিলনাড়ুর দুজন আছে, কেরালার একজন আছে। আরে আপনি তথ্য দিন, তাহলে আবার ভোট দেবেন। সংসদের অভ্যন্তরে আমাদের প্রতিনিধি আছে, আপনি তথ্য দিন। যাই হোক, আপনি পাবেন না তথ্য। 2 নম্বর বিষয় এই যে কতগুলো পারবেন না, ওনার পক্ষে এই যে কন্যাশ্রী, এই যে কন্যাশ্রী বিষয়টা এসছে। আচ্ছা আমি বলিনি, আমি আসবো একে আসবো। হ্যাঁ, আপনি যেটা বলুন বলছে কন্যাশ্রী সহ একই জিনিস, বেটি বাঁচাও বেটি পড়াও বিজেপি করেছে, কন্যাশ্রী তৃণমূল এখানে বলছে। আমরা আপনি ইস্যু ডাইভার্ট করবেন, আমি বর্তমান শহর ইস্যুতে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বলুন। আমি বলছি যে এখানে যেমন দুটো দলই যেটা করতে চাইছে, আমরা বামপন্থীরা চাইছিলাম মানুষকে স্বনির্ভর করতে, তৃণমূল এবং বিজেপি চাইছে সরকার নির্ভর করতে। আমাদেরকে ভোট না দিলে তুমি কন্যাশ্রী পাবে না, আমাদেরকে ভোট না দিলে তুমি বেটি বাঁচাও বেটি ওই প্রকল্পে তুমি থাকতে পারবে না, এই জায়গায় আনতে চাইছে। আর বর্ধমান শহরের যে কথা বলছেন, বর্ধমান শহরের যে কথা ওনারা বলছেন, বর্ধমান শহরের ক্ষেত্রে যা ভয়ঙ্কর যে ঘটনা চলছে, বর্ধমান শহরের গত পৌর বোর্ড শেষ দিনে 80টা পৌর প্ল্যান একদিনে পাস করেছিল। প্রতিটা বাড়ি শহরে যা হচ্ছে, কাউন্সিলর সহ নেতৃত্ব, শাসক দলের নেতৃত্ব গিয়ে বলছেন এই কাজ আমরা করে দেবো, মিস্ত্রি আমাদের, মাল আমাদের, প্ল্যান করার প্রয়োজন নেই, বাড়ি করে নিন। মিলিয়ে দেখবেন প্রতিটা ওয়ার্ডে এই কাজ চলছে। নদী পুকুর ভরাট হয়, শশাঙ্ক বিল, গৌরীবাবুরা জানবেন, গোটা ভরাট হয়ে গেল একদম। কেন্দ্রীয় রাজ্য সরকারের সর্বোচ্চ জায়গা থেকে এই কাজ চলছে। গোটা শহরটা অরাজক অবস্থা চলছে, নৈরাজ্যের জায়গা চলছে গোটা শহরে। পৌরসভা প্রশাসন আছে বলে মনে হচ্ছে না, শাসক দলের গুন্ডাদের হাতে এই কাজ চলছে। বেশ, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা বিজেপি করছে, তৃণমূল করছে, যে আপনারা ধোয়া তুলসী পাতা ভাববার কারণে, যেটা বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য। আপনারা 34 বছর, অরিন্দম আপনাকে বলছি, 34 বছর ক্ষমতায় ছিলেন, মানে আপনারা ধোয়া তুলসী পাতা নন বা তামার পাত্র নন। আপনাদের আমলেও দেয়ালের আপনাদের চাকরি হয়েছে, দুর্নীতি হয়েছে, বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময়তে আছে, যদিও আপনারা বলেছেন প্রমাণ করতে বলেছেন। গরিদা শহরে সৌন্দর্যায়ন, বড় বড় হোর্ডিং, শহর সুন্দর রাখতে হবে, মুক্ত পরিবেশ চাই, মুক্ত বাতাস চাই, পুকুর কার্যত ভরাট, প্রমোটিং চলছে, প্রমোটার রাজ চলছে। মানেন, যা যেদিকে তাকাচ্ছেন সেদিকে কিন্তু খানাখন্দরে ভর্তি বর্ধমান শহর, ইতিহাসের শহর বর্ধমান। খানাখন্দ বললে আমি বেশি করবো না, তবে কিছু এই প্রমোটিং রাজ এবং পুকুর ভরাট, নদী কার্যত ভরাট, বাঁকা নদী কার্যত ভরাট, অবৈধ নির্মাণটা আজকের থেকে নয়, এটা বৃদ্ধি হওয়া। তবে আমাদের এই অবৈধ নির্মাণটার বিরুদ্ধে আমরা এটা মানছেন যে আপনি বিরুদ্ধে ব্যাপারটা? নিশ্চয়ই অবৈধ করবে কেন? যেগুলো যা হচ্ছে পুকুর ভরাট বা এই আমাদের চেয়ারম্যান সে ছুটে যাচ্ছে, ছুটে গিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করছে। পরপর আমি দেখে দিতে পারি 13 নম্বর ওয়ার্ডে CPM এর আমলে কটা পুকুর ভরাট হয়েছে, আমি দেখি একটা দুটো হলেই সেটাই বা হবে কেন? সর্বত্র জায়গা হয়েছে। এখনো দুটো একটা প্রমটার
কোমটারা অসৎ উপায়ে তারা কিছু কিছু কাজ করছে, সেটাও আমরা চাইছি না। এরা বড় বড় কথা বলছে, আপনি ইলেকট্রিক নিয়ে কথা বলছিলেন, সেম সেম সিপিএম হাতে দিল হেরিকেন, এই স্লোগান দিতাম আমরা। এখন লোডশেডিং কিন্তু হয় না, লোডশেডিং কিন্তু এখন হয় না। বলেনি গরিরা এক মিনিট, ঠিক আপনি 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 প্লিজ 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 গরিরা প্লিজ অরিন্দম প্লিজ 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 আপনি আপনাকে আমি আপনাকে বলি এক মিনিট আমি আপনাকে বলি, আপনি ঠিক বলছেন, একদম কারেক্ট কোশ্চেন, কারেক্ট উত্তর যে বিদ্যুতের এই মুহূর্তে কোনো ঘাটতি নেই। লোডশেডিং বলেনি, লোডশেডিং হয় না, উদ্বৃত্ত তার মানে সারপ্লাস, হ্যাঁ হতে পারে। আপনি লজিক আসুন, উদ্বৃত্ত মানেই হচ্ছে সারপ্লাস। তারপরে আপনার এখানে কল কারখানা গড়ে তোলার ক্ষেত্রে যে কথা ছিল সেটা না হওয়ার কারণে লোডশেডিং হচ্ছে না। এবার আপনি আমায় বলুন, যত কলকারখানা তৈরি হবে তত বিদ্যুতের চাহিদা বাড়বে, যার জন্য আপনাকে আপনার সরকারকে পাশের রাজ্যকে বিদ্যুৎ দিতে হয়। আপনি যেটা বলছেন বামপন্টের আমলে তো কোনো কারখানা হয়নি, তো হয়েছিল কেন? খুবই কারখানা হয়েছে, কোনো কারখানা কোন মানে বক্রেশ্বরকে কারা, বক্রেশ্বর, দুর্গাপুর ডিপিএল 34 বছরে সিপিএম রাজত্ব করেছে, তিনি পার্টিবাজি করেছে, আর কিচ্ছু করে। এই যে আজকে যে সমস্ত প্রকল্পগুলো আজকে করা হচ্ছে সেই প্রকল্পগুলোর জন্য এরা হিংসা করছে। আজকে যারা ওরা জিরো কেন, ওদের সন্ত্রাস, ওদের বিভীষিকা মানুষ আগে মনের মধ্যে আছে এখনো, যার জন্য ওরা যতই চেষ্টা করুক ওরা একটা সিটও পাবে না। আপনি সন্ত্রাস আর উন্নয়নকে গুলিয়ে দেবেন না, আমি আসবো সন্ত্রাস। আর আপনি বিদ্যুতের কথা বললেন, বিদ্যুতের ব্যাখ্যা আপনাকে দিলাম। আচ্ছা আপনি আমার বলুন তো, শ্রীখণ্ডে তাপ বিদ্যুৎ কেন হলো না? কোথায়? কাটোয়ার শ্রীখণ্ডে তাপ বিদ্যুৎ কেন্দ্র কেন হলো না? সেখানে তো কেস চলছে, সেখানে বড় করে সেখানে চলছে তো, হ্যাঁ বলুন, একটা বিতর্ক চলছে, যার জন্য হয়নি। ওটা বিতর্কটা কারা করলো সেটা বাবা দেখতে হবে কারা করেছে, নিশ্চয়ই কোনো আমি আপনাকে বলে দিচ্ছি বামফ্রন্ট সরকার, এ রাজ্যের মন্ত্রী ছিলেন নিরুপম সেন, তখন এখানে যে জমি দেওয়া হয়েছিল আমি ইতিহাসটা জানি, এনটিপিসির প্রজেক্ট সম্ভবত 600 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার কথা ছিল। সরকার চলে গেল এখান থেকে বামফ্রন্ট, এলো তৃণমূল কংগ্রেস, 100 একর জমি শর্টেজ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত হয়ে জমিটা দিয়েছেন। তারপরে এখানে বৃহত্তর তাপবিদ্যুৎ কেন্দ্র করার কথা ছিল। ওটা যদি হতো, এলাকা কাটোয়া সাব ডিভিশন সামগ্রিক বিস্তীর্ণ অঞ্চলগুলোতে চেহারা পাল্টাতে, চরিত্র পাল্টাতে, উন্নয়নের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে রাজনৈতিক কারণে। জটিলতা তৈরি করার পিছনে সেটা আপনারা ভালো জানেন যে জটিলতাটা কারা করেছে। শ্রীখণ্ডে তাপবিদ্যুৎ কেন্দ্র হয়নি, এই প্রশ্ন আপনাদের তারা করে বেড়াবে। আমি আসবো শান্তরূপের কাছে, এটা বাস্তব। শ্রীখণ্ডে তাপবিদ্যুৎ আপনারা করতে পারেননি, কমিটমেন্ট দিয়েছিলেন। অরূপ রায়চৌধুরীকে আনা হয়েছিল, শুনুন আমি আপনাকে বলি, অরূপ রায়চৌধুরী, আমি আপনাকে বলছি, আমি ছেড়ে দিন, ত্রিপুরা ছেড়ে দিন। আচ্ছা আমি আসি, সেটা ছেড়ে এটা বর্ধমান দক্ষিণে এতক্ষণ ছিলাম, মোটামুটি দুর্গাপুর পূর্ব, পশ্চিম, গলসি, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, ভাতার, মন্তেশ্বর, প্রায় 14 লক্ষ ভোটার। আমি তো শুধু শহর থাকলে হবে না, শেষ করতে হবে অনুষ্ঠানটাকে। আমাকে আপনি বলুন, উদার অর্থনীতির উপকার হচ্ছে ডক্টর মনমোহন সিং, ভালো জানেন আপনি। উদার অর্থনীতির ধাক্কায় সারা পৃথিবীর কার্যত তোলপাড়, গোটা ইউরোপ কার্যত বিপর্যস্ত হয়েছিল। আপনি আমাকে বলুন, 80 দশকের পর থেকে, আমি মানছি 80 দশকের পর থেকে, তখন জ্যোতিবাবু ছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রে কখনো কখনো শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন। 90-এর দশকে যখন পিভি নরসিংহ রাও অর্থমন্ত্রী, যখন ডক্টর মনমোহন সিং, তিনি তো উদার অর্থনীতির কথা বলছিলেন। তার রিফ্লেকশন তো অবশ্যই অটলজি জমানাতে এসে পড়েছে। আপনারা ক্ষমতা যখন আপনাদের বাবুল সুপ্রিয় এমপি ছিল, আমি কেন স্পেসিফিক প্রশ্ন করছি, হিন্দুস্তান কেবল বন্ধ হয়েছে, এমএমসি রিজুমিনেশন করার জন্য যে কনসোর্টিয়াম করার কথা বলা হয়েছিল, নিশ্চয়ই আপনি জানেন বোধহয়। কনসোর্টিয়াম করার মানে একটাকে ভারত আর্থ মুভার্স লিমিটেড, কোল ইন্ডিয়া, ডিবিসিকে নিয়ে একটা কনসোর্টিয়াম করার কথা, যেটা হাইকোর্টে 100 কোটি টাকা নিলাম হয়েছিল, হয়নি কিন্তু। তাহলে আপনারা যে কথা আলুয়ালিয়া দিয়ে বলেছিলেন সংসদে যে এমএমসির ব্যাপারে, আমি কিছু ভাবনা চিন্তা করবো। মমতা সংঘমিত্রা তিনি কনসোর্টিয়ামের পক্ষে কথা, তার 0 ওভারে প্রশ্ন রেখেছিলেন। হিন্দুস্তান ফার্টিলাইজার দুর্গাপুর বন্ধ আছে, আমি নামরূপ ছেড়ে দিন, হলদিয়া ছেড়ে দিন, এমএমসি থেকে অ্যালো স্টিল প্ল্যান্ট থেকে হিন্দুস্তান ফার্টিলাইজার, যেখানে শ্রমিকের বিভিন্ন আওয়াজ, কলকারখানা উৎপাদিত হতো, যার ইতিহাস এমএমসি সম্পর্কে আপনি জানেন, রাশিয়া এবং ভারতের যৌথ উদ্যোগে পণ্ডিত জওয়াহরলাল নেহরু উদ্বোধন করেছিলেন। এটা তো করতে পারতেন আপনারা, শুধু একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে লড়াই করে আলটিমেট শিল্পের বিকাশ তো সে অর্থে হলো না।
এগুলো তো ইস্যু, এগুলো তো দিলীপবাবু ফেস করতে হবে। আচ্ছা, প্রথমে বলে দিই, মনমোহন সিং অ্যাজ এ অর্থনীতিবিদ, ওনার উপরে কোনো কথা চলে না। আমি বলিনি, আমি হচ্ছে উদার, আমি হ্যাঁ উনি উদার অর্থনৈতিক ধাক্কাটা এসে পড়েছে। হ্যাঁ, এবং অর্থনীতিবিদ হিসেবে সত্যি কথা বলতে হ্যাটস অফ, মানে ওনার মতো শিক্ষিত গোটা ওয়ার্ল্ডে নেই। তো সুতরাং আমি ওইখানে কোনো কথা বলতেই পারবো না ওটা নিয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আপনি এতগুলো উদাহরণ দিলেন, আপনাকে আমি এক্সাম একদম পয়েন্ট ওয়াইজ বলছি, কিন্তু লেট মি কমপ্লিট। এই আপনি এতগুলো বললেন না, আমাদের মাননীয় এমপি জাস্ট একটা টার্মের এমপি হয়েছেন, তার মাঝখানে তাকে, এবং সরকার কিন্তু এগেনস্ট, এটা বারবার অস্বীকার করার কোনো জায়গা নেই, এতটাই বড় গর্ত করে দিয়েছে না, গর্ত বোঝাতে বোঝাতে এখনো লেভেল করে আনা যায়নি। তার জন্যই তো আমাদের আবার দিলীপ ঘোষকে মানুষ জিতিয়ে এই গর্ত বুঝিয়ে পাহাড় তৈরি করার জন্য এবং উন্নয়নের পাহাড়ের জন্য, এই মিথ্যে কসমেটিক উন্নয়ন নয় যে সৌন্দর্যায়নের নামে চারদিকে শুধু ফ্লেক্স লাগিয়ে দিলাম, নট দিস টাইপ অফ উন্নয়ন, একটা প্রপার উন্নয়নের জন্যই কিন্তু ভারতীয় জনতা পার্টির আবার যে এখন যে ক্যান্ডিডেট আছে তাকে বিপুল ভোটে জিতিয়ে দিয়ে তবে এই কাজটা করে। এবং আপনি আমার অফিসে, আমি খুব সামান্য একজন সাংবাদিক, সারা বাংলায় বিচরণ করি, ক্ষুদ্র একটা প্ল্যাটফর্ম, আপনি কমিটমেন্ট দিলেন যে দিলীপ ঘোষ জিতলে এমএমসি, হিন্দুস্তান ফার্টিলাইজার, হিন্দুস্তান কেবল যদি আসানসোলে পড়ে, কোকোপান প্ল্যান্ট, এগুলো অ্যালো স্টিল প্ল্যান্ট, এগুলো আপনারা খোলার ব্যাপারে দিলীপ ঘোষ চিৎকার করবেন, তাই তো? পার্লামেন্টে, তাই তো? চিৎকার করবেন, তাই তো? এবং প্রধানমন্ত্রীর কাছে প্যাকেজ নিয়ে আসবেন, তাই তো? আনতে পারবেন তো? তো এবারও আনা হয়েছে প্যাকেজ, এমএমসি হিন্দুস্তান ফার্টিলাইজার, আপনি ইস্যুতে আসুন, বলুন। প্যাকেজ কিন্তু এবারও আনা হয়েছে, দুর্ভাগ্য প্যাকেজ আনা কত? 32,000 কোটি টাকা। আমি বলছি, আমি যদি আমার কোনো ভুল ইনফরমেশন থেকে থাকে, ঠিক বলছেন আপনি, বলুন না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে প্যাকেজ আনা হচ্ছে, অ্যালটমেন্ট হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু কার্যকর করতে গেলে একটু তো মানে আমাদের রাজ্য সরকারের সৎ ইচ্ছে দরকার না, সেইটা হচ্ছে না। তাই জন্যই তো পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিন সরকার, উন্নয়নের গতিটা দেখবেন, এখন বন্দে ভারতের গতি দেখছেন না, তখন উন্নয়নের গতিটা দেখবেন। 2014 থেকে 2024, 10 বছর আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 10 বছরে সারা ভারতবর্ষের কথা ছেড়েই দিন আপনি আমাকে। বর্ধমান জেলার শিল্পগুলো, বৃহৎ শিল্পগুলো, যেগুলো আপনার রেসপন্সিবিলিটি, কারণ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ কেন্দ্র শিল্পনীতি ঠিক করে, রাজ্য সেটাকে ইমপ্লিমেন্টেশন করে। রাজ্য ধোয়া তুলসী পাতা ব্যাপার কোনো কারণ নেই। গরিদা আসবো, এমএমসি ছেড়ে দিন, ও তো কেন্দ্রের ইস্যু। আপনার মুখ্যমন্ত্রী 2011 সালে, আমি রোটানরায় ছিলাম সেই প্রেস কনফারেন্স, আমি অনেক ঘটনা সাক্ষী, জানেন তো? সেখানে কনসোডিয়াম, বোধহয় অরিন্দম বাবুদের নলেজে আছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন কনসোডিয়াম করে, মানে বাঁচানোর ক্ষেত্রে ভারত আর্থ মুভার্স লিমিটেড, কোল ইন্ডিয়া, ডিবিসি 48% আর 26% আমরা শেয়ার সম্ভবত করা হয়েছিল। আলটিমেট হয়নি, কিন্তু যেটা হলো ডিপিএল, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে অর্থনৈতিকভাবে, এর দায় কিন্তু আপনাদের ঘাড়ে বর্তাবে। যেটা বলছে সেটা হতে পারে, কিন্তু যে ব্যাপারটা যখনই আমরা এই উন্নয়নমূলক কাজের জন্য বহু যন্ত্রাংশ চুরি হয়ে গেছে, কিন্তু অভিযোগ আছে, যেটা যদি যার জন্য যখনই আমরা এর জন্য সবটা তো রাজ্য সরকার করা সম্ভবপর নয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা দরকার। যখনই আমরা গিয়েছি, এদের বিরোধী দলনেতা থেকে শুরু করে এদের যে সভাপতি, এমপিরা কখনো পশ্চিমবাংলায় কিছু হোক কখনো এরা চায়নি। এমএমসি হিন্দুস্তান ফার্টিলাইজার খেতে বলছি, সব ব্যাপার নিয়ে, যে কোনো ব্যাপার নেই, সে তো বলেই দিচ্ছে এই এত টাকা চুরি করছে, এত টাকাই করছে। চুরি করছে তুমি ধরো, তুমি নামটা বলো তাকে, যে এ করেছে, ও করেছে, বললে তো হবে না, বলছে চুরি হচ্ছে, জানো করছে, তাহলে করছে। যারা করছে তাদের বিরুদ্ধে সহানুভূতি আমাদের কিছু নেই, তারা ধরা পড়ুক, তারা অ্যারেস্ট হোক, জেল খাটুক, আমাদের কোনো রকমের আপত্তি নেই। কিন্তু সারা সর্বত্র যদি এই একটা আওয়াজ তুলে ওরা ভোটে জিততে চায়, আওয়াজ তুলে, গতবারও সেই একই জিনিস, এই আওয়াজ তুলে এরা পায়। আমি বলতে চাইছি, শুনুন, কোনো কাজ এরা করবে না, এদের কোনো সংগঠন নেই, সর্বত্র এরা আমি আসবো অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, আমি অনেক বড় ইস্যু, তো ইন্ডাস্ট্রি অনেক বড় ইস্যু, আপনার তো দায় থেকে যায়। জ্যোতিবাবু এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, পরে বুদ্ধদেব ভট্টাচার্য, কেন্দ্রে কখনো মনমোহন সিং, কখনো শ্রীমতী ইন্দিরা গান্ধী, কখনো ভিপি সিং, কখনো চন্দ্রশেখর, কখনো অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের সম্পর্কও জ্যোতিবাবুর ছিলেন, আপনার পার্টিরও ছিল। তা আপনারাও তো চেষ্টা করতে পারতেন, সেটা করেননি কেন? চেষ্টা করবো তো নিশ্চয়ই করেছিলাম। এমএমসি সেই সময় বাঁচাবার অনেক চেষ্টা হয়েছিল, আপনাদের মনে আছে যে সেই সময় মমতা ব্যানার্জি কলকাতায় এমএমসি নিয়ে ফ্যাক্স দেখিয়ে বলেছিলেন এই সব এসে গেছে। ফ্যাক্সের কথা বোধহয় গৌরীবাবুর মনে আছে কিনা আমি জানি না, তো সে ফ্যাক্সও চলে গেল কোথায়, এমএমসি প্র্যাকটিক্যালি শ্মশান হয়ে গেল। ডিএসপি ঢুকছিল, কিছুটা আবার দাঁড়িয়ে আছে।
ডিপিএল যেটা আপনি বললেন, আমি ভাবছিলাম ওটা বলবো। ডিপিএল ঢুকছে, যে কোনো মুহূর্তে বসে যাবে। ইসকোর কী অবস্থা? ইসকো বাঁচাও হয়েছিল, মুভমেন্ট চলছে। আমরা ধারাবাহিকভাবে এগুলো নিয়ে মুভমেন্ট করেছি। দেবীপুর থেকে কলকাতা আমরা হাজির, আমরা কাজটা তো বললে হবে না। ইসকো রিজুভিনেশন, 1 মিনিট গরিরা, আমি 1 মিনিট আপনার নেত্রী, আপনার মুখ্যমন্ত্রী, 1 মিনিট ডক্টর মনমোহন সিং এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। 24,000 কোটি টাকার প্রজেক্টে ইসকোর বানপুর প্রজেক্টটাকে রিজুভিনেশন করেছেন। পুরুষোত্তমপুর রক্ত ঝরেছিল, কিন্তু আপনার নেত্রী কিন্তু মঞ্চে ছিলেন। কিন্তু এবার আমি যেটা বলতে চাইছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের নীতিগতভাবে যে অবস্থান বেশ কয়েক বছর ধরে, তাতে হচ্ছে যে তারা বড় প্রজেক্ট আর করবে না। নীতিগত অবস্থান উনি শান্তনুবাবু স্বীকার করুন বা না করুন, এই জন্যে ভারতবর্ষে গত 10 বছরে একটা বড় শিল্প কোথাও হয়নি। শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলায় তৃণমূলের মধ্যে বহু চোর আছে, আমরা জানি। যা হচ্ছে পয়সা খাচ্ছে, চুরি হচ্ছে। কিন্তু অন্য রাজ্যে তো অনেক জায়গায় বিজেপি ক্ষমতায় আছে। এই দেখুন আমরা যে সেটিং, এই যে আমরা সেটিং এর কথা বলছিলাম, দেখুন আমার বিরুদ্ধে বিজেপি আর তৃণমূল একসাথে। এই যে আমরা সেটিং এর কথা বলি না, এই যে সেটিং এর কথা বলি, বিজেপি আর তৃণমূল একসাথে। দেখুন সিপিএম এর বিরুদ্ধে বিজেপি আর তৃণমূল একসাথে হয়ে গেছে। যাই হোক, আমি বলছি যে গুজরাটে কেন বড় শিল্প হলো না? কেন বড় শিল্প যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে হলো না? বিতর্ক থামবে না। বিতর্ক থামবে না। সন্ধ্যায় কার্যত অফিস গরমাগরম, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আরেকটা ইস্যুতে শেষ করব, এটা আপনাদের দিকেই তীরটা যাবে। লাল স্বর্ণ ধান ভাতারে খুব বিখ্যাত। লাল স্বর্ণ ধান, কৃষক তার হকের দাবিতে দামের জন্য ফোরে থাকে, তো 5 কেজি 7 কেজি ধাস বাদ দিতে হয়েছে। আর তারা যখন ধানটা গিয়ে নাসিকগ্রামের FCI গোডাউন, ইস্যুটা তুলে দিচ্ছে আপনাকে, আমি আপনার এমপিকে বলবেন, সেখানে যারা তার বাড়িতে গিয়ে কোনো যোদ্ধা জমিদার হয়, তার বাড়িতে কৃষক, প্রান্তিক কৃষক নাম লেখাতে গেছে, তাকে বার করে দেওয়া হয়েছে এক্সাম্পল। আর যারা নাম ঘরে বসেছিল তাদের নাম লেখানোতে অনুপ্রাণিত করেছে। প্লাস বস্তা পিছু 50 পয়সা, লরি পিছু 2 টাকা, 1 কোটি টাকার ওপরে নাসিকগ্রাম FCI গোডাউনে লাল স্বর্ণধানের হিসেব দিতে পারছেন না আপনার সরকার। অভিযোগ আপনাদের বিরুদ্ধে, জানেন আপনি? না, সরকার এই ব্যাপারটা কতটা আছে আমি বলতে পারবো না, তবে একটি কথা শুনে রাখুন। আপনি ইস্যু জানেন? লাল স্বর্ণধানের ইস্যু জানেন? ভাতারে গুমড়ে প্রতিদিন কৃষকের কান্না আপনি শুনতে পাচ্ছেন, জানেন আপনি? শুনে নিন, কৃষকের ন্যায্য আমি কিন্তু সব কটা বিধানসভা ঘুরে এলাম, কিন্তু শুধু গোলসিরা বাদ আছে। সরকার কৃষকদের ন্যায্য মূল্যে ধান কেনা, এটা কিন্তু একমাত্র তৃণমূল সরকারই করে গেছে। আপনার কাছে ইনফরমেশন নেই গৌরীরা, আপনার কাছে ইনফরমেশন নেই, আপনার কাছে ইনফরমেশন নেই। শুনুন, আমি আপনাকে না হাসছে, আপনি অন্য কথা অন্য জায়গায় ঘোরাচ্ছেন। এবং ন্যায্য দামে এখনো কিনছে, যার জন্য কৃষকরা টিকে আছে, কৃষক ভাতা দিচ্ছে, সবটাই কিন্তু তৃণমূল করেছে। এরা তো কোনো কাজ না করে এই 34 বছরে কোটি কোটি টাকার বড় হয়ে গেছে এদের নেতারা। এরা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ মানেনি, সব তার মানে গৌরীদা, গৌরী শঙ্কর, গৌরীদা প্লিজ PDS সিস্টেমে আপনি জানেন যে হেফাজতে কারা আছে, আমি সে জায়গায় যাচ্ছি না। আমি স্পেসিফিক ভাতারে লাল স্বর্ণধানের কথা বলেছিলাম, আপনি আমাকে গোলালেন, আমি আপনাকে গুলিয়ে দিয়ে দিই। এটা ইনফরমেশন নেবেন, আপনার কাজে লাগবে, আপনার দলকে বোঝাবেন। আপনি লাল স্বর্ণধানের গল্প জানেন? আপনি দুর্নীতিরা শুনেছি যে কিভাবে তৃণমূল, আপনারা ফাইট করছেন, আপনাদের প্রার্থী দিলীপ ঘোষ, জানতে হবে কৃষকের কথা, আপনার দলের প্রার্থী, কৃষকের কথা, শ্রমিকের কথা, মেহনতি মানুষের কথা, 1 মিনিট উন্নয়নের কথা, দুর্নীতির কথা, লাল স্বর্ণধানের কথা জানেন আপনি? আমি বলছি আপনার সঠিক স্পেসিফিক প্রশ্ন। লাল স্বর্ণধান হচ্ছে খুব বিখ্যাত ধারণা, আমি গল্পটা আগেই বলছিলাম, যেখানে কৃষকরা যেভাবে সহায়ক মূল্যে ধান দেওয়ার কথা, তাদেরকে কন্ডিশন দেওয়া হচ্ছে 5 কেজি থেকে 7 কেজি ধাস বাদ দিতে হচ্ছে। বলে কৃষক যে দাম পাওয়ার কথা সেটা পাচ্ছে না। এটা কি আপনার দিলীপবাবু জানেন? দিলীপবাবু এই কথাটা জানেন এবং দৃঢ় প্রতিজ্ঞা যে এই ঘুঘুর ভাষা, এই কোটি কোটি টাকার তছরূপের ভাষা কিভাবে ভাঙতে হয়, নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরবর্তী যে 4 জুন, তাই তো 4 জুন একদম, তারপরে পরবর্তী অধিবেশনটা থাকবে। এই ঘুঘুর ভাষা কিভাবে ভাঙতে হয় সেটা বর্ধমানের নারী সুরক্ষা নিয়ে এত কথা বলছে,
হোটেল থেকে শুরু করে এইরকম ধান ব্যবসা, এই ঘুঘুর বাসাগুলো কি করে ভারত হয়, সেটা ভারতীয় জনতা পার্টির এমপি এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী এবং সাধারণ মানুষ হাতে হাত মিলিয়ে দেখে নেওয়া হবে। অনেক অনেক ধন্যবাদ। এই সন্ধ্যায় 1 মিনিট দীপদা, গরিদা 1 মিনিট। এই প্লিজ প্লিজ প্লিজ, সেটা হচ্ছে যে বেহুলা লক্ষিন্দারের গল্পটা বলছেন আজকে। লক্ষিন্দারের সর্বদংশনে বিশ্বকর্মা যখন লোহার খাঁচা বানিয়েছিল, ছিদ্র রেখেছিল ইন্দ্রের অনুমতিতে, সাপের দংশন হয়েছিল। আমি যাচ্ছি না গল্পে, বেহুলা পাশেই রয়েছে এখানে। তো আমি বলছি রে, এই সন্ধ্যায় বেশ মুখরিত হলো বিভিন্ন ইস্যুতে। আমরা ঝগড়া করতে আসিনি এখানে, ডিবেট করতেছি। আমি বলছি আমি অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠান আপনাদের প্রত্যেককে শান্তরূপ দে বিজেপি মুখতে আপনাকে ধন্যবাদ। পরে আপনার সঙ্গে 32,000 কোটি, কত হাজার কোটি টাকা, 32,000 কোটি টাকার হিসেবে আপনার কাছে নেবো আমি। গৌরীর সঙ্গে বর্ষে আপনি তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা, আপনাকে আমি বেশি বিব্রত করেছি, আপনি কিছু মনে করবেন না। এটা আমার চরিত্র, এটা আমার চরিত্রায়ন, এটা আমার কাজ। আপনাকে অনেক ধন্যবাদ। অরিন্দম মৌলিক বাম নেতা, আপনিও বিতর্কে শিরোনামে, আপনারাও ধোয়া তুলসী পাতা ভাববার কোনো কারণ নেই। লড়াই 3 জনের বিরুদ্ধেই চলছে, সেটা হবে। তো এই যুদ্ধ খেলা, এই যুদ্ধে কে জিতবে, যুদ্ধের আওয়াজে অস্ত্রের শান হবে কিনা, রাজনৈতিক অস্ত্রের শান হবে কিনা সময় বলবে। লাল স্বর্ণধানের কৃষকের কান্না আছে, এমএমসি থেকে শুরু করে বৃহৎ কলকারখানা বন্ধ, যন্ত্রাংশ চুরি হয়ে গেছে এবং অবৈধ নির্মাণ শহর কার্যত অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে রয়েছে। তাই রেসপন্সিবিলিটি প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির, যেমন বামফ্রন্ট, তেমন তৃণমূল কংগ্রেস, তেমন বিজেপিকে। কেউ এই ঘটনার ঊর্ধ্বে নয়, তাই দায়িত্ব তাদেরকেই নিতে হবে সমাজ জীবনে, অর্থনৈতিক প্রগতির ক্ষেত্রে। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আমরা মেহনতি মানুষের পক্ষে, শ্রমজীবী মানুষের পক্ষে, উন্নয়নের পক্ষে। উন্নয়নের কোনো বিরোধিতা আমরা করি না। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌমিত পদার, বর্ধমান।